বৈষ্ণবের আমলের আগের থেকেও বেদের জন্মের সময় থেকেই আমরা প্রকৃতির সঙ্গে ওতপ্রোত হয়ে আমাদের কাজগুলো করতাম। ওই যে ঝর্ণার জল ঝরঝর করে ঝরে পড়ে, তা আমার মনে কি অনুভূতি জাগায়। ওই যে পাখি গান গায়, তাতে আমার মনে কেন আনন্দ হয়। যখন আমি বিরোহী, তখন চাঁদের আলোটা আমার কেন আগুনের মতো মনে হয়। এই যে সব অনুভবের চর্চা আমাদের সমাজ জীবনে হয়েছে বহুকাল ধরে, তারই একটা প্রতিবিম্ব তো নাটক। তারই প্রতিচ্ছায়াই তো আমরা নাটকে দেখি। আমরা আমাদের জীবনের একটা প্রতিচ্ছবি নাটকে দেখি এবং নাটকে দেখতে চাই, অন্যদের দেখাতে চাই। নাটক কেন এত জনপ্রিয়, নাটক কেন এত করতে ভালোবাসে লোকে, যদিও করতে গিয়ে বুঝতে পারে করাটা কত কঠিন, তখন পালিয়ে যায় মাঝপথে, খুব কম লোকই লেগে থাকে। তো সেই কারণে আজকে যখন আমাকে বলা হলো প্রথম মহিলা পরিচালিকা, তো নাটকের কথাটা সত্যি নয়। কথাটা আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই, একটা বোঝার ভুল থাকলে শহরে ঠিক নয় সেটা। আমরা উত্তালে যখন নাটক শুরু করেছি, তখন আমাদের এক দল সমমনস্ক ছেলে মেয়ে ছিল। মেয়ে হিসেবে প্রধানত আমি একাই ছিলাম, আর ছেলেরা সবাই ছিলেন। তারা কেউ খুব ভালো গায়ক ছিলেন, খুব ভালো আঁকিয়েছিলেন, খুব ভালো পোস্টার লিখিয়েছিলেন, খুব ভালো স্টেজ ম্যানেজার ছিলেন। আবহ, পোশাক, রং এসব নিয়ে তাদের মোটামুটি চর্চা করতে করতে একটা জায়গায় আমরা পৌঁছেছিলাম। এবং আমাদের সবচেয়ে বড় জোর ছিল যে আমরা সমবয়সী ছিলাম। একটা ভয় ছিল, সমবয়সী এর কথা নাই শুনতে পারি, নাই মানতে পারি, প্রচন্ড তর্কে দল ভেঙে যাবে না তো। প্রথম 1 বছরের কথা বলি, তা হয়নি। আমার দায়িত্বে ছিল রিহার্সাল রুম, তখন যখন রিহার্সাল হচ্ছে সেটাকে মনিটর করা। মানে তোমার শব্দ বলা ভুল হলো নাকি, তোমার কণ্ঠে যেভাবে ভাবটা আসা উচিত সেটা এলো কিনা, সেই সব দেখা এবং কারেকশন করা। আর প্রধানত যেটা এখানে লৌকিক অসুবিধে আছে, এখানকার মানুষরা 70-কে 70 বলে, তো 70 তো শত্রু হয়ে যায় না, তো সেটা তো নাটকে চলবে না। তো সেই ব্যাপারটাকে ঠিকঠাক করা। তারপরে যে প্রধানত অসুবিধাগুলো ছিল উচ্চারণগত, যেটা ফটা কখনো ফ হয় না, মাঝখান দিয়ে হাওয়া বেরিয়ে গিয়ে ফ হয়ে যায়। তো ওই ব্যাপারটা ডয়বিন্দু র উচ্চারণ হয় না জীবে, সবটাই র র র র শোনায়। তো এই সমস্ত গণ্ডগোলগুলো ঠিক করে নিয়ে তারপরে চরিত্র অনুযায়ী ভাষাটাকে ভেঙে ব্যবহার করা। আগে সঠিকটা শুদ্ধটা জানতে হবে, তারপরে তো ওটাকে ভেঙে চরিত্র অনুযায়ী করতে হবে। তো সেখানে ওই কাজটুকু আমার ছিল। আমি ওদের বলাটা ঠিক করতাম, কোরিওগ্রাফিটা খানিকটা ঠিক করতাম, যে ওকে তুই ঢাকা দিয়ে দিচ্ছিস, আলোটা ওর মুখে পড়লে তোর মুখে পড়বে না, এটা তোকে খেয়াল রাখতে হবে, আলো তো হাঁটে না, তোকে হাঁটতে হবে। এই যে ছোটখাটো জিনিসগুলো, এগুলো করার দায়িত্ব ছিল আমার। এটাকে কখনোই নির্দেশনা করা যায় না, কারণ নির্দেশক একটা স্বয়ং সম্পূর্ণ অস্তিত্ব বলে আমার বিশ্বাস, যিনি নাটকটাকে প্র্যাকটিক্যালি প্রসব করেন। তার বার্থ চাইল্ডটা, তার মনে যে ছবি আছে, এটা ব্যক্তিগত আমার ধারণা, আমার ধারণার সঙ্গে লোকেরা সহমত পোষণ নাই করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য বলছি যে হ্যাঁ, প্রথম থেকে কাজ শুরু করেছি তখন আমরা ইট ওয়াজ 1976। আমার প্রথম নাটক শরৎচন্দ্রের বিজয়া, যেটা মিত্র সম্মেলনী করেছিল, সেখানেই আমার নাটকের শিক্ষার স্নাতক হয় বলে আমি বিশ্বাস করি। ওই একটা নাটক এত দীর্ঘদিন ধরে রিহার্সাল হয়েছিল বলে আমার সব কিছুই শেখা হয়েছিল। তো আসি এখন যে একটু জলে না আমার
শ্রুতি নাটকে বিশ্বাসযোগ্য ব্যাপারটা কি? শ্রুতি নাটক স্ক্রিপ্ট পেলাম হাতে, পড়লাম, করতে চলে গেলাম। বাংলা তো আমি বুঝি, যা লিখেছে সেটা তো আমি বুঝি। করতে চলে গিয়ে আমি দেখলাম যে আমি মোটে মন দিয়ে পড়িনি, স্ক্রিপ্টটা মন দিয়ে পড়িনি। যে স্ক্রিপ্টটা এখন ব্যক্তিগতভাবে আলাদা আলাদা হতে পারে, আমি তো একবার পড়ে গোটাটা বুঝতে পারি, আমার 5 বার পড়তে হবে, তো 10 বার পড়তে হবে, তবে তুই পুরোটা বুঝতে পারবি। তো এই যে ক্রাইটেরিয়াগুলো মানুষ হিসেবে একটা পারফর্মার আমি পড়ে, আগে তো মানুষ, যে মানুষটা পারফর্ম করবে সেই মানুষটার বিষয়ে একটা জিনিস জানা দরকার। আমি যত ভালো করে নিজেকে বিশ্লেষণ করতে পারবো, প্রাথমিকভাবে জানতে পারবো কি আমার দোষ, কি আমার গুণ, ওটা বলেছে আমি জানবো যে এত দূর আমার হয়, তারপরে আর হয় না, এই নিঃশ্বাস আমি নিতে পারি, এটা জানা দরকার। এবং সেই অনুযায়ী সেই ক্রাইটেরিয়ার মধ্যে ওই চরিত্র যেটা আমাকে দেয়া হয়েছে সেটা নিয়ে আমি কি করব, সেটাকে আমি কি করে অপটিমাম লেভেল পর্যন্ত পৌঁছব, যতটা সম্ভব আমার পক্ষে ততটা সুন্দরভাবে উপস্থাপিত করব। যে সুন্দরের কথা বলতে গিয়ে যে বলল যে প্রাচ্য মত এবং পাশ্চাত্য মতে তফাৎ আছে, অবশ্যই আছে, কারণ আমরা যেভাবে বড় হয়েছি সেভাবে প্রাচ্য বড় হয়নি। তাদের বাচ্চাবেলায় যে খেলাগুলো ছিল আমাদের সেগুলো ছিল না, আমাদের অন্য খেলা ছিল। ওদের শীতের দেশ, আমাদের গরমের দেশ, আমাদের 6 ঋতুর দেশ, ওদের 2-3 ঋতুর দেশ, তফাৎ হতে বাধ্য, চিন্তা ভাবনার তফাৎও হতে বাধ্য। আর আমাদের মনে রাখতে হবে যে আমরা দীর্ঘদিন ধরে একটা দেশের দাসত্ব করেছি, একটা ধারণার দাসত্ব করেছি, একটা ভাবনার দাসত্ব করেছি, একটা চেতনার দাসত্ব করেছি। এবং তারপরেও যে আজকে আমরা এটাকে ডিফাই করে, এটাকে ফেলে দিয়ে নিজের মতো করে ভাবতে শুরু করেছি, কারণ আমাদের কিছু গ্রন্থ ছিল, আছে, যেগুলো আমরা লুকিয়ে ফেলেছিলাম, যেগুলো আমাদের যেগুলো আমরা অস্তিত্বহীন বলে বিশ্বাস করে নিয়েছিলাম। পরবর্তীতে সেগুলো আবার যেহেতু গোপনে গোপনে কিছু মানুষ চর্চা করে গেছেন, সেই জন্য আমরা আবার ফেরত পেয়েছি। তো আমাদের সঙ্গে পাশ্চাত্যের একটা বেসিক কথা আছে, এইটুকু বলতে পারি। একটা খারাপ জিনিস বলি, আমাদের কি খারাপ আর ওদের কি ভালো এখনকার দিনে দাঁড়িয়ে মনে হবে আপনাদের। আমরা ধর্মভীরু, আমরা যেটা পারি না সেটা ঈশ্বর করেন, ঈশ্বর যা করেছেন এরকম করে আমরা হাত পা ছেড়ে দিই, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের বৈশিষ্ট্য। কিন্তু ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা জানে মানুষই সত্য, এবং মানুষ যা পারে, যতটা পারে ওরা ততটা করে ছাড়ে, এই জিনিসটা ওদের বৈশিষ্ট্য। তো এখান থেকে ধরুন শ্রুতি নাটকে একটা পাশ্চাত্য দেশের চরিত্র চিত্রণ করতে হবে আপনাকে, তো আপনাকে এগুলো জানতে হবে, তো ব্যাকগ্রাউন্ডটা কি, সেইটাই আমরা পরে ধরুন বিশ্বাসযোগ্যতার কথা বলছিলাম, যে শ্রুতি নাটক বিশ্বাসযোগ্য অভিনয় দ্বারা প্রাণবন্ত হয়ে উঠবে। তো শ্রুতি নাটকে যদি আমি যেটুকু সংলাপ দিয়েছেন নাট্যকার যাই বলুন, আমি এই ডিফারেন্সটা ভালো বুঝতে পারি না, তো যাই হোক, যিনি লিখেছেন নাটকটা লিখেছেন তার কনসেপ্টে আছে এতগুলো চরিত্র, এই ঘটনা এবং তারপরে এই পরিসমাপ্তি। তো এই যে ঘটনা প্রবাহ, এটা তো একটা খণ্ডকাল, তার আগেও এই চরিত্ররা কিছু করছিল, তারপরেও এই চরিত্ররা কিছু করবে। তো যে খণ্ডকালের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে আমাকে চরিত্রটা তৈরি করতে হবে। আমার অভিনয়ের পটভূমি হিসেবে আমি নির্দেশকের বা লেখকের সংলাপগুলোকে পাবো, তারাই আমার পটভূমি তৈরি করে দেবে অভিনয়ের, এবং পরবর্তীতে যা আমাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে আমার অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের ক্রাইটেরিয়া বলেও আমার কাজ অনেক সুবিধে করে দিয়েছে, কতগুলো ডেফিনিশন আছে, কতগুলো বর্ণ, কতগুলো বিভাগ আছে, কিভাবে হবে সেগুলো সে বলেছে, এবং এই সবগুলো মানুষের
স্বভাবের মধ্যে আছে। মানুষের স্বভাবের মধ্যে থেকেই তুলে তুলে নিয়ে আমরা বিশ্লেষণ করে কোথায় কোনটা দরকার সেটা বোঝাই, সেটা লাগাই। আমরা প্রত্যেকে যখন একসঙ্গে কবিতা বলি তখন একটা হারমোনি তৈরি হয়, একটা সুর তৈরি হয়, যেটা দিয়ে শব্দগুলো পরিষ্কার উচ্চারিত হয় এবং সেখানে একটা ভাব তৈরি হয়। যে কবিতাটা যেমন, প্রেমের কবিতা হলে একটা সেই সুন্দরের কাছেই হাত পাততে হবে, যে প্রেমের কবিতা হলে মনে হবে যেন হ্যাঁ নিবেদনই হলো। এই যে শব্দগুলো আমরা খুঁজে পেলাম, সেখান থেকে ওই বিষয়টা বিশ্বাসযোগ্য হয়। বীররসের কোনো কবিতা হলে সেখানে মনে হবে হ্যাঁ সত্যি তো, যুদ্ধক্ষেত্রে যেন একটা ঝনঝনানি শোনা গেল অস্ত্রের, ইত্যাদি। তো এই যে তফাৎটা ভাবের, এটা কোথা থেকে হলো? এর বিষয়টা তো আমার কণ্ঠ। এবার যে অভিনেতা নিজেকে প্রস্তুত করবে, সে তার কাছে কয়েকটা অস্ত্র আছে। সেটা হচ্ছে তার মুখে যে কটি উপাঙ্গ আছে সেগুলো তার অস্ত্র। যেমন মুখ গহ্বর, নাক, গাল, জিভ, ঠোঁট, চোয়াল, দাঁত এবং শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ না করলে কি হয়, এ প্রসঙ্গে গল্পচ্ছলে আমি কয়েকবার একটা কথা বলেছি, দু তিনটে কথা বলি আর কি। মানে কোণে সাজাচ্ছিস, বিয়েতে যাবে, বিয়ের পিঁড়িতে বসবে সে, তুই চন্দন লাগিয়েছিস ঠিকঠাক, কিন্তু মাঝখানে যে ফোঁটাটা দিবি সেটা তুই কানে দিয়েছিস, ঠিক সাজিয়েছিস? এই যে মাত্রা বোধ, স্বয়ংসম্পূর্ণ সুন্দর হবে একটা জিনিস, কোথা থেকে শিখেছি? বিয়ে বাড়িতে বউ সাজায় তো, দেখেছি আলপনা দেয়, মুখে, গালে, কপালে আলপনা আঁকা হয়, দেখেছি। কাউকে ভালো লাগে, কাউকে জবরজম লাগে, তো আলাদা আলাদা লাগে। এগুলো তো মা ধরে শিখিয়ে দিয়েছে তা তো নয়, আমরা দেখে শিখেছি। নিরীক্ষণ, বীক্ষণ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো একটা অভিনেতাকে তৈরি করে। এবং সেখানে একটা চলতি কথা আছে, সেটা হচ্ছে বাল্যকালে বা যৌবনে যে বেটা যত বাচ্চা সে তত ভালো অভিনেতা। তার কারণ তার এলাকা বেশি। সে নানান জায়গায় নানান দুষ্টুমি করতে গিয়ে নানানভাবে ঠকেছে, ঠেকেছে এবং শিখেছে। না যদি শিখতো তাহলে সে ভালো অভিনেতা হতো। যে এক্স্যাক্টলি, যে সত্যি কথাটা লুকিয়ে দিয়ে নিজের বানানো সত্যিটাকে বিশ্বাসযোগ্যভাবে বলে ফেলতে পারে, সে কত বড় অভিনেতা। সত্যি কথাই তো। এই যে ব্যাপারটা, অভিনেতার বেসিক কথা হচ্ছে আমি একটা শরীর, আমার একটা স্বভাব, এই স্বভাবের মধ্যে আমি চরিত্রটাকে ঢুকিয়ে নেব, না যে চরিত্রটা পেয়েছি তার মতো আমার স্বভাবটা, আমার শরীরটাকে ব্যবহার করে, কণ্ঠটাকে ব্যবহার করে আমি সেই চরিত্রটা হবার চেষ্টা করব। ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত। শিক্ষিত লোকেদেরও আবার জ্বালা আছে, চর্চা করিস কি করিস না। জানি তো অনেক কিছু, চর্চা তো করি না। চর্চা না করলে তো স্টেজে গিয়ে দাঁড়াবে, পরিষ্কার কথা। তো এই যে ব্যাপারগুলো যদি ভাবেন খুব সহজ, আমি আমার জীবনের প্রতি যতটা সহজ, যতটা সরলভাবে সত্যকে স্বীকার করে নিয়ে জীবনযুদ্ধে লাফিয়ে পড়ি, সেই ধারণা দিয়েই যদি আমি একটা চরিত্র করতে চাই সততার সঙ্গে, কষ্ট নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি দিবারাত্র নিজের সঙ্গে ছলনা করি, নিজেকে মিথ্যে কথা বলি, নিজেকে একটা ভাব জগতে ভাসিয়ে বেড়াই, আমার চরিত্র কিছুতেই সৎ হবে না, বিশ্বাসযোগ্য হবে না। এটা একটা মানে প্রামাণ্য কথা। মানে জীবনে যে কেউ যেভাবেই কর না ভাই, যত মত তত পথ, কিভাবে তৈরি হবি সেটা তোর ব্যাপার, কিন্তু ওইটা বেসিক ব্যাপার। আমি যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশটা আমাকে একটা পটভূমি দিয়েছে। যে মানুষটা
চিরজীবন একই বাড়িতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটালো, আর যে মানুষটা সারা বিশ্ব চড়ে বেরিয়েছে, দুজনের মানসিকতা এক হতে পারে কি? পারে কি? কি মনে হয়? মনে হয় এক হতে পারে? পারে না। একজন ওপেন হয়নি আর একজন ওপেন হয়েছে, দুজনের কথা বলার মধ্যে তফাৎ হবে, এইগুলো ভাবতে। এইবার একটা চরিত্র আমি পেলাম, সেই চরিত্রটাকে আমার জানতে হবে, যে অভিনেতার প্রস্তুতিটা কি হবে, যেটা প্র্যাকটিক্যাল আমাকে করতে হবে একটা শ্রুতি নাটকের অভিনয় করতে গেলেও। মোটা মোটা জিনিস যেগুলো, আমাকে শরীরের ব্যাপারটা বাদ দিয়ে দিতে হবে, কারণ শ্রুতি নাটকে আমার শরীর দেখানোর কোনো ব্যাপার নেই, কিভাবে হাঁটে, কিভাবে হাঁটা চলা করে, না দরকার নেই, ঠিক আছে। কিন্তু কি আছে, তার স্বভাবটা তো আমাকে কণ্ঠ দিয়েই ফুটিয়ে তুলতে হবে। সেখানে জানতে হবে চরিত্রটার বয়স কত, এখান থেকে শুরু করতে হবে। আর একটা সহজ কথা, যেটা খুব কঠিন কথা, যেটা হচ্ছে আমি আমার সিভিটাতে, মানে আমি আমার ব্যক্তিগত পরিচয় যখন কোনো জায়গায় প্রস্তুত করতে চাই, যে এই যে আমি এই কাজ করেছি, আমি অমুক, আমার এত বয়স, হ্যান ত্যান ইত্যাদি, সেটা কপাতা। সেখানে আমি কি কি ইনফরমেশন দিতে পারি আমার ব্যাপারে, নিজের ব্যাপারে, সেই সিভিটা যত বড়, যত পুঙ্খানুপুঙ্খ লেখা, তত তোমার চরিত্রতে ঢুকতে শুরু। এইটা একটা কথা, এইটা একটা ফর্মুলা। তাছাড়া বিদ্যুৎজনেরও অনেক দিন ধরে নাট্য চর্চা করছেন, আমি কোনো তাহা লোক নই, আমি একটা চুনোপুটি মাত্র, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে এসেছি এখানে, যে কিছু কিছু মোটা মোটা দাগের ফর্মুলা আছে যেগুলো খুব ভালো কাজ করে। মোটামুটি ভাবে তুমি যখন ঢুকছো একটা চরিত্রে, তুমি কি কি দেখবে, একটা ফর্মুলা করা আছে, বিদেশিরাই করেছেন, আমাদেরটা আরো অনেক এলাবোরে, তাদেরটা একটু মোটা কাঠামো। 5টা W আর একটা H। 5টা Wর মধ্যে একটা হচ্ছে ভাই, কেন এই চরিত্রটা। এবার ওই ভাইয়ের আপনি শাখা প্রশাখা খুঁজে বেড়ান, গল্পের মধ্যে দিয়ে আপনাকে বুঝতে হবে এই চরিত্রটা যে কটা সংলাপ বলছে, আমি একটা দিয়েই বোঝাচ্ছি, অন্যগুলোর নাম বলে দেবো, আপনারা ভেবে নিয়ে কি করে হবে সেটা নিজেরা একটু আত্মচিন্তন করলে বোঝা যাবে। কারণ আর বলবো না এই কারণে, যেটা ডিকটেশন হবে, শ্রুতি নাটকে ডিকটেশন দিতে হয় না। যে ক্যারেক্টার করবে সে নিজের মতো করে ভেবে তৈরি করবে, এটা আমি বিশ্বাস করি। আমি ডিকটেশনে বিশ্বাস করি। যতদিন কাজ করেছি, তুমি বলে দাও, যেই বলেছে পারলাম না তুমি বলে আমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে দিয়েছি, কখনোই বলে দিইনি। এবং তারপরে ওরা যা বলেছে সেটা আমার ভাবনার চেয়ে ভালো বলেছে, এটা আমি বিশ্বাস করি যে এটা সম্ভব। কারণ তুমিও মানুষ, আমিও মানুষ, জীবন যুদ্ধে তুমিও লড়াই করছো, আমিও লড়াই করছি। হতে পারে তোমার লড়াইটা আমার চেয়ে বেশি গভীর। কে আমি মাস্টার যে ডিকটেশন দেবো তোমাকে? না, ডিকটেশন দেবো না। আমি বড় জোর এটা করতে পারি, তোমাকে সিচুয়েশনটা ব্যাখ্যা করে দিলাম, শব্দগুলোর মানে হয়তো কেউ কখনো জানে না, শব্দগুলোর মানে হয়তো বলে দিলাম। এবার সেটাকে বেস করে তুমি তোমার কাজটা এগিয়ে নিয়ে যাও, তাহলেই একটা চরিত্র খুব ভালো মতো তৈরি করা যায় বলে আমার বিশ্বাস। তো আর দর্শক কিন্তু, দর্শকের ব্যাপার থেকে একটু বলে দিই, যে দর্শক কিন্তু শ্রুতি নাটক দেখতে এসে কি আশা করতে পারেন, এদিক থেকে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু শ্রুতি নাটকের আবহ, আলো, মঞ্চ, পোশাক ইত্যাদি নিয়ে ভাবনা সম্ভব করতেই পারি। রক্তকরবীর পোশাকে, নন্দিনীর পোশাকে বসে শ্রুতি নাটক করতেই পারি, ভালো লাগে দেখতে পেতে, তাই না? কিন্তু ওর পাওয়ারটা ওইখানে, যে যদি পোশাক তুমি সেমতো নাও করো, তুমি কণ্ঠ দিয়েও তো সবটা এঁকে দিতে পারো। দুটো মতই কাজ করে, দুটো মতই কাজ করে। এবং আমার ভারতবর্ষটা না অনেকান্তবাদী সত্যের উপর প্রতিষ্ঠিত। এখানে আমরা বহু মত একসঙ্গে চলি, কাজে আমাদের জীবনের একটা প্যানোরামা তৈরি হয়, একটা রামধনু হয়। তো সেখান থেকে এটা বলা যায় যে শ্রুতি নন্দন হয়ে ওঠাটা
একমাত্র শর্ত বিশ্বাসযোগ্য হয়ে ওঠাটা প্রয়োজন। এবং আমরা ওই যে পাঁচটা ডাব্লিউ একটু বলে দেওয়া দরকার না, সেটা বলে দিই যে হ্যাঁ, পরিশেষে আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার না, এটা বলেছি যে আমি চরিত্রের বোতলে ঢুকবো না চরিত্র আমার বোতলে ঢুকবে, এটা দুই ভাবে আমরা চরিত্রটা তৈরি করতে পারি। এবং সাবধানতা অবলম্বন এই জন্যই করতে হবে যে আমার বোতলেই যদি সব চরিত্র ঢুকতে থাকে বলেছে একঘেয়ে হবে এবং তারপরে সেটা আকর্ষণ হারাবে। তো কাজেই ওইটাই করণীয়, চরিত্রটা বিশ্লেষণ করা দরকার যে চরিত্রটা কেন, কোথায়, সময়টা কোনটা, সেই সময় অনুযায়ী কে কিভাবে কথা বলতো, কে কিভাবে ব্যবহার করতো সেটা জানা দরকার। হ্যাঁ, তারপরে হুটা তো দিয়ে শুরু করলাম না, ওয়াই দিয়ে শুরু করছিলাম, হু আর ওয়াই। তো এই যে পাঁচটা ব্যাপার, আর লাস্টে একটা এই, সেটা হচ্ছে হাউ, কি করে, মানে কোন যুক্তিতে, কোন ধারণায় এই জিনিসটা হবে, তোমার চরিত্রটা এই কথাটা বললো এখানে দাঁড়িয়ে, তার পেছনের কারণগুলো যদি আমি প্রতি সংলাপে বিশ্লেষণ করি তাহলে কোনো কারণ নেই যে সেই চরিত্রটা বেঁচে উঠবে না। প্রতিটা সংলাপ বলার পেছনে যদি আমার চিন্তা থাকে, যদি আমি ভেবে বলি যে আরে এই কথাটা যে বলছি ওটা তো ওই সংলাপটা রয়েছে, তো তার জন্য তো বললাম, ও যে বলেছিল তার উত্তরে তো বললাম, এইটা যদি নিজের কাছে স্পষ্ট থাকে তাহলে চরিত্র জীবন্ত কেন হবে না, অবশ্যই জীবন্ত হবে। মোটামুটি ভাবে একটা আর কথা বললেই শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে চর্চা। একটা স্ক্রিপ্ট পেলে ওটাকে অন্তত ততবার পড়তে হবে যতবার আপনার মনে প্রত্যেকটা চরিত্রের একটা ছবি না ফুটে ওঠে, ততবার পড়তে হবে, এর মধ্যে কোনো দ্বিতীয় কথা নেই। 2 নম্বর কথা, উচ্চারণের স্পষ্টতার উপর নির্ভর করে মানেগুলো তৈরি করতে হবে। এখানে কয়েকটা জিনিস টেকনিক্যাল বলে দিচ্ছি। যে মুখটা শুকিয়ে যাচ্ছে, গলার মধ্যে তফাৎ একটা বোঝা যাচ্ছে না, কথাটা আড়ষ্ট শোনাচ্ছে না, তো এই যে তফাৎটা, এটা যদি অভিনয় করতে হয়, তাহলে ভেতরে যে জিনিসটা গন্ডগোল হচ্ছে সেটা রেজিস্টার করতে হবে, সেটা খেয়াল করতে হবে, সেরকম করে করতে হবে। স্বাভাবিকভাবে যে কথা বলছি গলাটা আড়ষ্ট হয়ে গেলে কথাটা একটু অন্যরকম ভাবে বেরোবে। এই যে ব্যাপারগুলো, এই যে মুখের জিনিসপত্রগুলোকে ব্যবহার করা, এই ব্যবহার করা দিয়ে একটা চরিত্র দাঁড়িয়ে পড়তে পারে। চর্চার মধ্যে আমাদের থাকে শশাঘাত, পজ, আর এ দুটোর মিশ্রণে যা তৈরি হয় অর্থবহতা তৈরি করতে গেলে স্বর এবং শ্রুতি দুটোরই খুব দরকার। স্বরের ব্যবহার নিয়ে অরুময় বলবে, কোমল স্বর, শুদ্ধ স্বর কিভাবে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে এবং আবেগকে প্রকাশ করে, এইটা একটা বিশাল চর্চার ব্যাপার যা এরা করে এবং এই করাটা খুব প্রয়োজন। এই যে একটা গন্ডগোল হলো, খটা ডুবে গেল হাওয়া, এইটা হবে না। মাইক সম্পর্কে প্রচন্ড ভালো জ্ঞান থাকা দরকার, কারণ এই যে প্রতিযোগিতা হলো একটু কিছুদিন আগে, তার মধ্যে মাইকের ব্যবহার লোকেরা ঠিকঠাক করেনি, যার ফলে শ্রুতি নাটক, তো আমি তো মাইকের মধ্যে দিয়ে শুনছি, প্রত্যেক ফতে যদি ফ হয়ে যায় তাহলে আড়ষ্ট হয়তো ব্যাপারটা, মানে রসভঙ্গ হয়। এই ছোটখাটো জিনিসগুলো মনে রাখতে হবে, তৈরি করতে হবে এবং নিজেকে সবসময় কিন্তু বীক্ষণে থাকতে হবে, নিজেকেও যেমন নিরীক্ষণ করতে হবে, তেমনি প্রত্যেকটা মানুষের কথা বলার ভঙ্গি, গলার স্বর, কি বোঝাতে চাইছে সেটা বোঝার জন্য একটা কান দরকার। আমাদের শোনার অভ্যেস নষ্ট হয়ে গেছে, কিন্তু
আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শুনলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।